আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই একটু, যেহেতু ফ্রি ক্লাস, সবাই একটু শেয়ার করে দেন। বেশি বেশি স্টুডেন্ট যাতে ক্লাসটা করতে পারে। ফ্রি ক্লাস বলতে আমাদের আসলে রেগুলার ক্লাসই চলছিল, মাঝখান থেকে আমাদের আজকে হচ্ছে অসমতার ক্লাস। এই ক্লাসটাই আজকে আজকে সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। লেকচার 6, অসমতা। হরেন, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হরেন, দেখা হবে কবে? অনেকদিন, 31 তারিখ ইনশাল্লাহ দেখা হবে। আশা করি সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন যেন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ক্লাসটা পৌঁছায়। আমরা আর 2 মিনিট অপেক্ষা করব, এরপরে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। দেখি আরো কেউ আমাদের সাথে জয়েন করে কিনা। আপনারা যারা লাইভে আছেন, চেষ্টা করেন লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার টপিকস হবে অসমতা। অসমতা, ঠিক আছে? তাহলে অসমতা জিনিসটা কি? অসমতা হচ্ছে সমতা নয়, মানে অসমান। তো অসমান একটা জিনিসকে বোঝানোর জন্য বেসিক্যালি আমাদের দুইটা চিহ্নের প্রয়োজন হয়। একটা হচ্ছে বড়, বড় বোঝানোর জন্য একটা চিহ্ন, আর ছোট বোঝানোর জন্য একটা চিহ্ন। তার মানে একটা চিহ্নের নাম হচ্ছে গ্রেটার দেন, আর একটা চিহ্নের নাম হচ্ছে লেস দেন। গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে? তাহলে এই যে অসমতা, অসমতার চিহ্ন কয়টা? দুইটা, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। তো এই সংখ্যাগুলোর মধ্যে, মানে চিহ্নগুলোর মধ্যে, এটাকে কেন গ্রেটার দেন বলা হচ্ছে আর এটাকে কেন লেস দেন বলা হচ্ছে, এটার জন্য আমাদের একটু সংখ্যা রেখা দেখতে হবে। সংখ্যা রেখা দেখলে বিষয়টাকে আমরা ভালো করে বুঝবো। তো ধরেন এই সংখ্যা রেখার মাঝের পয়েন্টটাকে আমরা বলছি 0, শূন্য, একদম মাঝে হচ্ছে শূন্য। শূন্যর থেকে যদি আমরা ডান দিকে যাই, আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়বে। যদি আমরা বাম দিকে যাই, তাহলে আস্তে আস্তে সংখ্যাগুলো কমবে। তাহলে বাড়বে কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, এভাবে চলতে চলতে সব থেকে বড় সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে প্লাস ইনফিনিটি। সব থেকে বড় সংখ্যাটাকে আমরা কি বলবো? প্লাস ইনফিনিটি। আর শূন্যর থেকে বাম দিকে যদি যায়, তাহলে সংখ্যাটা আস্তে আস্তে কমবে। তাহলে শূন্যর থেকে ছোট হচ্ছে -1, -2, -3, -4, -5, এভাবে চলতে চলতে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে শূন্যর থেকে বড় হতে হতে সংখ্যাটা প্লাস ইনফিনিটি, শূন্যর থেকে ছোট হতে হতে সংখ্যাটা মাইনাস ইনফিনিটি। দুইটা জিনিস এখানে থাকবে। তো ধরেন আপনি একটা অঙ্ক সমাধান করলেন। তো অঙ্ক সমাধান করলে এর সমাধানটা কি আসবে? এক্স। সমাধানটা কি আসবে? এক্স। এই এক্স এর সমাধানটা কি হবে? মাইনাস ইনফিনিটির থেকে বড়। এই এক্স এর সমাধানটা কি হবে? প্লাস ইনফিনিটির থেকে ছোট।
এই এক্স এর সমাধানটা সবসময় মাইনাস ইনফিনিটির থেকে একটু হলেও বড় হবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটির ডানে থাকবে, আর প্লাস ইনফিনিটির থেকে একটু হলেও ছোট হবে, তার মানে প্লাস ইনফিনিটির বামে থাকবে। কখনো কোনো সমাধান এক্স মাইনাস ইনফিনিটির সমান হবে না অথবা প্লাস ইনফিনিটির সমান হবে না, এটার থেকে একটু হলেও বড় হবে, এটার থেকে একটু হলেও ছোট হবে। আর যখন আমরা এই সংখ্যা রেখা থেকে কোনো মানকে উচ্চারণ করব বা তালিকাভুক্ত করব, তখন সেই মানটাকে আমরা কিভাবে দেখব? বাম পাশ থেকে ডান পাশ। আমরা জানি আমাদের লেখার প্যাটার্নটা কেমন হয়, বাম থেকে ডান, বাম থেকে ডান। তাহলে আমি যদি এই জিনিসটা আপনাদের উচ্চারণ করতে বলি, দেখবেন আপনারা উচ্চারণ শুরু করবেন এই পাশ থেকে, বাম পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে যখন উচ্চারণ করবেন তখন এটার উচ্চারণ কি হবে? মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এবার এই চিহ্নটার নাম কি হবে? দেখেন এই যে চিহ্নটা, এর ছোট দিকটা যদি সামনে আসে, এই যে বাম দিক থেকে উচ্চারণ করতে করতে এই ছোট দিকটা যদি সামনে আসে, তখন তার নাম হয় লেস দেন। আর বাম দিক থেকে উচ্চারণ করতে করতে যদি বড় দিকটা সামনে আসে, তাহলে তার নাম হচ্ছে গ্রেটার দেন। তাহলে আমরা উচ্চারণ করব বাম পাশ থেকে, বাম পাশ থেকে উচ্চারণ করতে ছোট দিকটা সামনে আসলে বলবো লেস দেন, বড় দিকটা সামনে আসলে বলবো গ্রেটার দেন। তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে দেখেন, মাইনাস ইনফিনিটি, এই যে ছোট দিকটা সামনে আসছে, তার মানে লেস দেন এক্স, লেস দেন ইনফিনিটি। তাহলে উচ্চারণটা হবে হচ্ছে সবসময় বাম পাশ থেকে। যেমন ধরেন যদি এভাবে উচ্চারণ করেন 2x3, তাহলে এটার উচ্চারণ কি করতে হবে? 2 লেস দেন x লেস দেন 3। এই জন্য এই চিহ্নটার নাম হয় লেস দেন, এর বাম দিকে ছোট থাকে, ডান দিকে বড় থাকে। এইটাই যদি আপনি এভাবে লেখেন 3 গ্রেটার দেন x গ্রেটার দেন 2, অর্থাৎ এবার উচ্চারণ করতে হবে 3 গ্রেটার দেন x গ্রেটার দেন 2। এই যে বাম দিক থেকে উচ্চারণ করলে এই চিহ্নের নাম আসে লেস দেন, বাম দিক থেকে উচ্চারণ করলে এই চিহ্নের নাম আসে গ্রেটার দেন। এই জন্য এটা লেস দেন চিহ্ন, এটা গ্রেটার দেন চিহ্ন। বাম দিক থেকে উচ্চারণ করে দেখবেন যে ওটার নাম কি আসে। আমরা তো আর এখান থেকে উচ্চারণ করি না, আমরা কি কোনো কিছু ডান পাশ থেকে পড়ি? আমরা পড়ি সবসময় বাম পাশ থেকে। তার মানে উচ্চারণের সঠিক নিয়ম হচ্ছে আমরা বাম পাশ থেকে পড়বো এবং বাম পাশ থেকে আমরা উচ্চারণ করতে করতে যাব। 2 লেস দেন এক্স লেস দেন 3, 3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 2, এইভাবে আমরা পড়ব। ঠিক আছে? ওকে, এই অংশটা দেখে নেন সবাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমরা জানলাম যে এক্স কখনো ইনফিনিটির সমান হবে না, একটা জিনিস জানলাম। আর একটা জিনিস জানলাম কেন এটাকে লেস দেন বলা হয়, কেন এটাকে গ্রেটার দেন বলা হয়। আর একটা জিনিস জানলাম, সংখ্যা রেখায় বাম পাশ থেকে ডান পাশে যেতে হয় মান দেখতে দেখতে। বাম পাশের সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, ডান থেকে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে প্লাস ইনফিনিটি। আর একটা এক্স এর সমাধান সবসময় মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে আর প্লাস ইনফিনিটির থেকে ছোট হবে। এই অংশটাতে আমরা এই জিনিসগুলো শিখলাম। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দুইটা সংখ্যা রেখা বানায় দেখি যে আসলে সংখ্যা রেখা ব্যাপারটা কেমন হয়। ঠিক আছে? তো ধরেন একটা মান আমরা এরকম দেখব যে x গ্রেটার দেন -2, x লেস দেন 5। যদি এরকম দুইটা সংখ্যা আমার আসে, তখন আমি সংখ্যা রেখাটা কিরকম করে আঁকাবো? আর যদি এরকম আসে যে x লেস দেন -2 আর x গ্রেটার দেন 5, তখন আমি সংখ্যা রেখাটা কিভাবে আঁকাবো? শুধু সংখ্যা রেখা আঁকানোটা আমি আগে শিখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমার সংখ্যা রেখা কেমন হবে দেখেন, এইটা হচ্ছে 0 -2, তার মানে -1 -2, এইটা হচ্ছে -2, 5 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে 5। আচ্ছা, আরো একটা জিনিস থাকে অসমতার অঙ্কে, সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন থাকে মাঝে মাঝে। তো ইকুয়াল চিহ্ন থাকলে কি হবে এটা বোঝানোর জন্য এই অঙ্কে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। যে ঠিক আছে, এখানে অসমতা দিয়ে বুঝাচ্ছি, এটা অসমতার সাথে যদি সমতা থাকে তাহলে কি কি হবে সেটা আমরা এখানে শিখব। ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে এক্স এর মান -2 এর থেকে বড়, -2 এর থেকেও এক্স বড়। তাহলে এটা -2 তার থেকে বড় মানে ডান দিকে যেতে হবে। এখন ডান দিকে যেতে যেতে সামনে একটা বাধা আছে, এই বাধা অতিক্রম করা যাবে না। যদি কোনো বাধা না থাকতো
তাহলে আমরা এখান থেকে সরাসরি যেতে পারতাম প্লাস ইনফিনিটি পর্যন্ত। যদি এরকম কোনো বাধা না থাকে তাহলে আমরা -2 এর থেকে বড় হিসেবে একদম ইনফিনিটি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু যেহেতু বাধা আছে আমরা সেই পর্যন্ত থেমে যাব, এর থেকে বেশি আমরা নিব না। সেম বিষয়টা যখন এখানে আসবে, x 5 এর থেকে ছোট, তাহলে 5 এর থেকে ছোট আমরা বাম দিকে যাব। ছোট বললে x যদি ছোট হয়, সংখ্যার থেকে ছোট হয়, তাহলে ওই সংখ্যা থেকে বামে যাব। এখানে যেতে যেতেও বাধা আছে -2। যদি বাধা না থাকতো তাহলে আমরা এখান থেকে একদম বাড়তে বাড়তে এই -ইনফিনিটি পর্যন্ত আসতে পারতাম। ইন কেস ধরেন দুইটা একসাথে প্রয়োগ না করে যদি এটা প্রয়োগ করি যে x লেস দেন 5, যে এটার সংখ্যা রেখা কেমন হবে, শুধু এটা, দুইটা না শুধু এটা, তখন এটা এরকম হবে, এটা 0 1 2 3 4 5, এই 5 এর থেকে x ছোট, তার মানে এখান থেকে শুরু করে এবার কোনো বাধা নাই। দেখেন এবার কোনো বাধা নাই, আমরা একদম -ইনফিনিটি পর্যন্ত চলে আসতে পারবো। এই যে এবার সংখ্যা রেখাটা দেখাবে এরকম। কিন্তু এখানে একই অঙ্কের দুইটা অ্যান্সার যদি আসে, দুইটা অ্যান্সার যদি আমি একই সংখ্যা রেখায় প্রয়োগ করতে যাই, তাহলে এই বাধাটা অতিক্রম করা যাবে না। তার মানে সংখ্যা রেখাটা দাঁড়াবে এরকম। আবার এখানে দেখেন যদি আমরা এই সংখ্যা রেখাটা আঁকাই কেমন হবে, এটা 0, এটা -2, ধরেন এটা 5। হ্যাঁ, প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে, এখানে শুধু অসমতা চিহ্ন ছিল, এখানে দেখেন অসমতা চিহ্নের সাথে সমতা চিহ্ন আছে, সমতা চিহ্ন। তাহলে সমতা চিহ্নের জন্য সংখ্যা রেখায় কি দেখাতে হবে, এই যে 2 এর সমান -2 এর সমান এই ভিতরের অংশটাও পূরণ করে দিতে হবে, 5 এর সমান, তাহলে 5 এর ভিতরের অংশটাও পূরণ করে দিতে হবে। যখন ছোট বড় বোঝালো, শুধু অসমতা চিহ্ন বোঝালো, তখন আমরা ভিতরের অংশটা পূরণ করলাম না। যখন সমতা বুঝালো তখন আমরা ভিতরের অংশটা পূরণ করে দিলাম। কথা ক্লিয়ার? তখন আমরা ভিতরের অংশটা পূরণ করে দিলাম। আচ্ছা, এবার বলছে দেখেন x এর মান -2 এর সমান অথবা ছোট, x এর মান -2 এর থেকে ছোট, তাহলে ছোট হলে আমাদের বাম দিকে যেতে হবে। বাম দিকে যেহেতু কোনো বাধা নাই, তার মানে এটা যাবে হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত। দেখেন এটা এদিকে চলে আসলো। আবার এটা বলছে x এর মান 5 এর সমান, সমানের জন্য আমরা ভিতরটা পূরণ করে দিছি। আবার বলছে x এর মান 5 এর থেকে বড়, বড় হওয়ার কারণে আমরা ডান দিকে গেলাম। ডান দিকে যেহেতু কোনো বাধা নাই, কোন পর্যন্ত যেতে পারবো, ইনফিনিটি পর্যন্ত। তার মানে দেখেন আমরা এরকম সমাধান পাবো যেখানে দুইটা সংখ্যার দুই পাশে x এর মান যাবে, মাঝখানে ফাঁকা থাকবে। আবার আমরা এরকম সমাধান পাবো যে দুইটা সংখ্যার মাঝখানে x থাকবে, দুই পাশে ফাঁকা থাকবে। এরকম ধরনের সমাধান পাবো। ঠিক আছে, এরকম ধরনের সমাধান পাবো। যদি একটা অ্যান্সার আসে, ধরেন এরকম একটা অ্যান্সার আসে, তাহলে অবশ্যই সেটা হয় -ইনফিনিটির দিকে যাবে, না হলে +ইনফিনিটির দিকে যাবে। +ইনফিনিটির দিকে কিভাবে যাবে দেখেন, যদি বলে x গ্রেটার দেন -2, মানে x এর মান -2 এর থেকে বড়, শুধু এই অ্যান্সারটা যদি আপনি পেতে মানে পান আর কি, তাহলে এখান থেকে শুরু করে এটা হচ্ছে 0, এটা হচ্ছে -2, এই -2 থেকে x এর মান বড়, এটা ডান দিকে যেতে থাকবে +ইনফিনিটি পর্যন্ত, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কোনো বাধা নাই, তার মানে আমরা +ইনফিনিটি পর্যন্ত যাব। গণিত গণিত সিলেবাস সম্পর্কে বিস্তারিত বলবেন স্যার? হ্যাঁ, গণিত সিলেবাস সম্পর্কে বলবো। প্রথমে আসলে একটু উপস্থিতি কম ছিল, এই জন্য আমি ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করাতে এখন উপস্থিতি বাড়ছে। তো আমি ক্লাস নিতে নিতে মাঝখানে একটা পজ দিয়ে 5-10 মিনিট বা 15 মিনিট একটু আপনাদের সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করে দিব। প্রথমে আলোচনা করলে সংখ্যা অনেক কম ছিল, তো এই জন্য আলোচনাটা শুরু করে করবো, ইনশাল্লাহ করবো, টেনশন নিয়ে না। তাহলে দেখবেন আপনি যত অঙ্কই করেন না কেন অসমতার, হয় সংখ্যা রেখাটা দেখতে এরকম হচ্ছে, না হলে এরকম হচ্ছে, না হলে এরকম হচ্ছে, না হলে এরকম হচ্ছে, এই চারটার মতো যে কোনো একটা সংখ্যা রেখা হবে। তাহলে আপনি সংখ্যা রেখা যদি এই চারটা ভালো করে আঁকানো শেখেন, এই মানগুলো যদি বোঝেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটা মজার বিষয় বলি দেখেন, একটা করে অ্যান্সার আসলে তো নর্মাল, এটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো অঙ্কের সমাধানই এরকম দুইটা করে হয়, দুইটা করে সমাধান আসে, তখন একটা মজার জিনিস ঘটবে। জিনিসটা কি, একটা এক্স সংখ্যার থেকে বড় হবে, আর একটা এক্স সংখ্যার থেকে ছোট হবে।
একটা এক্স সংখ্যার থেকে বড় হবে আর একটা এক্স সংখ্যার থেকে ছোট হবে। যেমন দেখেন এই এক্সটা এই সংখ্যার থেকে বড়, এই এক্সটা এই সংখ্যার থেকে ছোট, তাহলে এই একই অ্যান্সারে এটা এক্স বড় এটা এক্স ছোট। এবার ওখানে চিন্তা করেন এই অঙ্কে এই এক্সটা এই সংখ্যার থেকে ছোট, এই এক্সটা কিন্তু আবার এই সংখ্যার থেকে বড়, তাহলে একটা এক্স ছোট হলে আর একটা এক্স বড় হবে। তার মানে দুইটা সমাধান যখন আমরা পাবো, দুইটা সমাধানের মধ্যে একটা সমাধানের এক্স কোন একটা সংখ্যার থেকে বড় হলে আর একটা সমাধানের এক্স সংখ্যার থেকে ছোট হবে, অর্থাৎ একটা বড় হবে একটা ছোট হবে, সবসময় অ্যান্সারটা এরকম পাবো আমরা। ঠিক আছে, এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা একটা অ্যান্সার পেলাম বা একটা সংখ্যা রেখা পেলাম, এই সংখ্যা রেখা থেকে আমরা এই যে একটা সমাধান, এই সমাধানের অ্যান্সার হিসেবে কি কি অ্যান্সার লিখতে পারি, কয়েক ভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি। অসমতার অঙ্কে অঙ্ক করাটা প্রবলেম না, অঙ্ক খুব দেখবেন সহজে আপনার সমাধান হয়ে গেছে, অঙ্ক খুব সহজ মনে হবে। তাহলে আমরা পরীক্ষার হলে গেলে কি প্রবলেমে পড়ি? এবারও আপনারা যদি প্রশ্ন বা পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষার প্রশ্ন দেখে থাকেন, এবারও প্রবলেম হচ্ছে উত্তর লেখার প্যাটার্ন। আমি যদি উত্তরটাকে সহজভাবে সঠিকভাবে লিখতে পারি তাহলে আমি অঙ্কর নাম্বারটা পাবো পরীক্ষায়। যদি আমি উত্তর লেখার প্যাটার্নটা সঠিকভাবে না শিখি তাহলে আমি সঠিকভাবে নাম্বার পাবো। তার মানে আমাকে উত্তর লেখা, কিভাবে উত্তর লিখতে হয় সেই প্যাটার্ন গুলো শিখতে হবে। তাহলে এখানে উত্তর লেখা নিয়ে এত প্যাটার্ন লাগবে কেন? কারণ এই যে আপনি একটা অঙ্কের সমাধান পেলেন, মানে আমি ধরেন একটা অঙ্ক দিলাম আপনাকে, আপনি সেই অঙ্ক সমাধান করলেন, সমাধান কি আসছে? এক্স -2 এর থেকে বড়, এক্স 5 এর থেকে ছোট। এখন এটা তো আপনি অঙ্ক করে সমাধান নিয়ে আসছেন, অপশনে কি আছে? এভাবে অপশন থাকে তিনটা, মানে তিন ভাবে অপশন থাকতে পারে। অসমতার প্রত্যেকটা অঙ্ক মানে তিনবার বা তিন ভাবে অ্যান্সার লেখা যায়। তো এই যে একটা অ্যান্সার আমরা সংখ্যা রেখা আঁকালাম, এই যে একটা অ্যান্সারে আমরা সংখ্যা রেখা আঁকালাম, এখানে আমরা শিখবো যে এই অ্যান্সার গুলোকে এই অ্যান্সার গুলোকে কি কি ভাবে লেখা যায়। ঠিক আছে, কি কি ভাবে লেখা যায় আমরা সেই জিনিসগুলো এখানে শিখবো। যেমন প্রথম যে জিনিসটা শেখেন, প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন এই দুইটা সমাধান যখন আমরা করলাম, দুইটা সংখ্যার মাঝখানে এক্স, মানে -2 এর থেকে বড় 5 এর থেকে ছোট, এরকম যখন হয়, মানে দুইটার মাঝখানে যখন এক্স থাকে তখন এই সমাধান আর এই সমাধানের মাঝখানে লিখতে হয় এবং। তার মানে কি বোঝালো? এই মানটা হচ্ছে -2 এর থেকে বড় এবং একই সাথে সে হচ্ছে 5 এর থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা এবং কেন লিখলাম? কারণ দুইটা সংখ্যার মাঝখানে এক্স আছে। যখনই আমরা দেখব দুইটা সংখ্যার মাঝখানে এক্স, তখন আমরা দুইটা সমাধানের মাঝখানে ব্যবহার করব এবং। যখন দুইটা সমাধান, দেখেন এই যে একটা 5, এই যে একটা 2, এই দুই সংখ্যার দুই পাশে এক্স, খেয়াল করে দেখেন এবার দুই পাশে এক্স এর মান, মাঝখানে ফাঁকা, এই যে বোল্ড করা অংশ দ্বারা এক্স এর মান বোঝায়। এক্স এর মান ছিল 5 এর থেকে বড়, এক্স এর মান ছিল -2 এর থেকে ছোট, এই বোল্ড করা অংশ দ্বারা কিন্তু এক্স এর মান বোঝায়। তো এই যে মাঝখানের অংশটা যে ফাঁকা, দুই পাশে এক্স এর মান, এরকম সংখ্যা রেখা যখন পাবেন তখন দুইটা সমাধানের মাঝখানে লিখে দিবেন অথবা। তার মানে যে অঙ্কের মাঝখানে এক্স থাকবে সেটার অ্যান্সার লিখতে হবে এবং দিয়ে, যেটার মাঝখানে ফাঁকা থাকবে সেটা লিখতে হবে অথবা দিয়ে। আমি কি বুঝাতে পারছি? এইভাবে এই খাতার প্রথম অ্যান্সারটা লিখতে হবে, মানে এই অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? এটা এবং এটা, আর এই অ্যান্সারটা লিখতে হবে এটা অথবা এটা। এবং এর জায়গায় অথবা লিখলে, অথবার জায়গায় এবং লিখলে অ্যান্সার ভুল। এটা গেল অ্যান্সার লেখার ফার্স্ট প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্নটা কি? একটু আগে যে সংখ্যা রেখা থেকে বললাম, সংখ্যা রেখার মান নিতে হয় বাম থেকে ডান। তার মানে এক্স এর মান বাম থেকে যেখানে শুরু, এক্স এর মান বাম থেকে যেখানে শুরু, তাহলে দেখেন বাম থেকে এক্স এর মান শুরু হয়েছে কোথায়? -2 তে। তার থেকে বড় যে মানগুলো এগুলো হচ্ছে এক্স এর মান, আর এক্স এর থেকে বড় মানটা হচ্ছে 5। তাহলে এই যে সংখ্যা রেখা থেকে আমরা এক্স এর মানটা কিভাবে নিলাম? বাম থেকে ডান, ছোট থেকে বড়। সব থেকে ছোট মান নিলাম -2, তার থেকে বড় এই মানগুলো হচ্ছে এক্স এর মান, তার থেকে বড় মান হচ্ছে 5। যেমন এখানে দেখেন
এই বাম পাশে এখানেই এক্স এর মান পাচ্ছি, তাহলে এখান থেকেই শুরু করব, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল -2, কারণ এক্স এর মান -2 এর থেকে ছোট এবং সমান। আর এখানে তো সমতা হবে না, প্রথমেই শিখাই দিছি এক্স এর মান কখনো মাইনাস ইনফিনিটির সমান হয় না। মাঝখানে যেহেতু ফাঁকা, তার মানে অথবা, এবার 5 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, এখানে তো 5 এর সাথে আবার ইকুয়াল আছে, তাহলে কোথায় ইকুয়াল হবে কোথায় ইকুয়াল হবে না এগুলো সব শেখানো আছে, আশা করি এখন আপনারা পারবেন। এই যে এভাবে প্রকাশ করতে হয় সেকেন্ড অ্যান্সার প্যাটার্ন। এই অ্যান্সারটা এভাবে না থাকলে এভাবে থাকবে, এই অ্যান্সারটা এভাবে না থাকলে এভাবে থাকবে। তাহলে দুইটা অ্যান্সার প্যাটার্ন শিখলাম। 3 নাম্বার অ্যান্সার প্যাটার্নটা আরো সহজ আরো মজার। সেটা কি? এক্স এর মান কোথায় শুরু, এক্স এর মান কোথায় শুরু -2, কোথায় শেষ, কমা দিয়ে রাখেন, কোথায় শেষ 5। তার মানে এক্স এর মান কোথায় শুরু, এক্স এর মান কোথায় শেষ। এটাকে বলা হয়, মানে এটার অ্যান্সারটা চাইবে হচ্ছে সমাধান সেট দেখাও, সমাধান সেট নির্ণয় করো। তখন আপনি এভাবে দেখাবেন, এক্স এর মান যেখান থেকে শুরু সেটা লিখবেন, কমা দিয়ে এক্স এর মান যেটা শেষ সেখানে লিখবেন। লেখার পরে দেখবেন যদি এই ফাঁকা ঘরটা ফাঁকা হয়ে থাকে, তার মানে এখানে শুধু অসমতা চিহ্ন আছে। শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এই 5 এর এই ফাঁকাটা খালি হয়ে আছে, তার মানে এখানে শুধু অসমতা চিহ্ন আছে, ফার্স্ট ব্র্যাকেট। তার মানে অঙ্কে যদি শুধু অসমতা চিহ্ন থাকে, গ্রেটার দেন হোক লেস দেন হোক কোনো সমস্যা নাই, শুধু অসমতা চিহ্ন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আসেন, এখানে এক্স এর শুরু হয়েছে মাইনাস ইনফিনিটি, কমা শেষ হয়েছে -2। এখানে এক্স শুরু হয়েছে 5, কমা শেষ হয়েছে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখেন মাইনাস ইনফিনিটির সমান তো কখনো এক্স হবে না, তার মানে এটা অসমতা চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট। আর এই যে -2 এর সাথে সমতা চিহ্ন আছে, এই যে গোলটা পূরণ হয়ে আছে, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট। সো যেখানে যেখানে সমতা চিহ্ন থাকবে, অসমতার সাথে সমতা চিহ্ন থাকবে, তার সংখ্যার পাশে দিতে হবে থার্ড ব্র্যাকেট। শুধু অসমতা চিহ্ন থাকলে সেই সংখ্যার পাশে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। যেমন এখানে দেখেন 5 এর সাথে সমতা চিহ্ন আছে, তাহলে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে অসমতা চিহ্ন আছে, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সমতার সাথে অসমতা থাকলে থার্ড ব্র্যাকেট, শুধু অসমতা থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আর এটা যেহেতু সমাধান সেট, অথবা মানে সমাধান সেটে বা সেটে হচ্ছে ইউনিয়ন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন। তার মানে অথবার পরিবর্তে সেটের অ্যান্সারটাতে আসবে সবসময় ইউনিয়ন, ইন্টারসেকশন কখনো আসবে না। তাহলে দেখেন আপনি যে অঙ্কটা পেলেন সেই অঙ্ক এবং হবে নাকি অথবা হবে সেটা নির্ধারণ করতে হবে। বাম থেকে ডানে ছোট থেকে বড় আকারে এক্স এর সমাধানকে সাজাতে হবে। ছোট থেকে বড়, প্রথমে -2, তারপরে এক্স, তারপরে 5, ছোট থেকে বড় আকারে সাজাবেন। আর লাস্টে হচ্ছে সমাধান সেট, এক্স কোথায় শুরু এক্স কোথায় শেষ সেই লিমিটটা দেখাবেন। আর অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, সমতা চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট দিবেন। এই 3 ভাবে আপনাকে অ্যান্সার লেখা শিখতে হবে প্রত্যেকটা সমাধানের, মানে সমাধান যেগুলো পাবেন সেই সমাধানের এইভাবে 3টা করে অ্যান্সার লেখা শিখতে হবে। যদি আপনি 3টা করে অ্যান্সার লিখতে পারেন, তাহলে পরীক্ষার হলে আপনি অঙ্কও পারবেন, নাম্বারও পাবেন, মানে এমসিকিউটা দাগাতে পারবেন সঠিকটা। না হলে আপনি অঙ্ক পারবেন কিন্তু এমসিকিউ থেকে নাম্বার পাবেন না, কারণ আপনি এটা খুঁজতেছেন হয়তো, কিন্তু অপশন এটা থাকবে না, হয়তো এটা থাকবে। এখন এটা থেকে যদি আপনি এটা লেখা না শেখেন, তাহলে আপনি অঙ্ক পেয়ে গেছেন কিন্তু নাম্বারটা পাবেন না। ঠিক আছে, সবাই অ্যান্সার প্যাটার্নটা লিখে নেন সুন্দর করে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। স্যার, অসমতার সমাধান সেটের মান প্রকাশে থার্ড ব্র্যাকেটের ব্যবহার হয় কেন? আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন কেন থার্ড ব্র্যাকেট ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, ঈদের পর স্যারকে দেখলাম কনফারেন্সে, এটা অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি, সারা বাংলাদেশ দৌড়াদৌড়ি করি তো আপনাদের জন্যই, একবারে আপনাদের জন্য দৌড়াদৌড়ি করি এটাও আবার অ্যাকুরেট সত্য কথা না, আমাদের একটু স্বার্থরত্ব আছে, আমরাও তো একটু টাকা পয়সা ইনকাম করি, কিন্তু শুধু টাকা পয়সা ইনকাম করার জন্য দৌড়ালে আসলে এভাবে করতে পারতাম না।
আপনাদের প্রতি একটা ভালোবাসা আছে, আপনারাও ভালোবাসা দেখান, সবকিছুর একটা সংমিশ্রণে আসলে আমরা পারি। এই যে আপনারা ভালোবাসা দেখান, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা দোয়া করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এগুলোর জন্যই সারা বাংলাদেশে আমরা এতগুলো শিক্ষক দৌড়াদৌড়ি করি, বাসে জার্নি করি, ট্রেনে জার্নি করি, আলহামদুলিল্লাহ সুস্থ থাকি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য। আপনাদের প্রতিও আমাদের দোয়া থাকবে, যেন আপনারা আমাদের সাথে থেকে বা একা একা চেষ্টা করে, আমাদের সাথে না থেকে হলেও আমাদের পরামর্শ নিয়ে, বা যে কোনো উপায়ে যদি আপনি একটা ভালো চাকরি করেন, আলহামদুলিল্লাহ ভালো কোনো একটা অবস্থানে পৌঁছে যান, আমাদের সেই দোয়াটা সবসময় আপনাদের জন্য থাকবে। ভালো মানুষ হবেন, মানুষের উপকার করবেন, নিজের উপকারও করবেন, নিজের ক্ষতি করে মানুষের উপকার আবার করবেন না। এত ভালো মানুষ হওয়ারও দরকার নাই। নিজের ভালো করতে থাকবেন, মানুষেরও উপকার করতে থাকবেন। ভালো মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ভালোভাবে আগায় যাবেন, পরিবার নিয়ে আগায় যাবেন। সবসময় আপনাদের জন্য দোয়া থাকবে। উঠানো হয়ে গেলে একটু কমেন্ট করে জানাই দিন। মোটামুটি আমাদের বেসিক শেখা শেষ, আর ছোট্ট একটা বিষয় আছে, এটা শেখার পরে আমরা অঙ্কে চলে যাব। কারো যদি কোনো প্রশ্ন থাকে বেসিক নিয়ে, সে করতে পারেন। প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপরে আমি অঙ্কে যেতে চাই, যাতে অঙ্ক করার সময় আমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এবার সেকেন্ড যে বিষয়টা আসে, আর একটা ছোট্ট বিষয় আমাদেরকে একটু জ্বালায়, সেটা হচ্ছে অঙ্কর সমাধান যদি আমরা কোনো বই থেকে দেখতে যাই, দেখা যায় যে হঠাৎ করে অসমতা চিহ্নটা অঙ্কের মাঝখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেকেই আমরা এটার কারণ না জানার কারণে আমরা এই সিস্টেমটা দেখে একটু ভয় পাই অসমতার অঙ্কে। তো আপনারা মনে রাখবেন, অসমতার চিহ্ন দুইটা কারণে পরিবর্তন হয়, ঠিক আছে? একটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে 10 > 8, আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করি, -1 দ্বারা গুণ করলে হবে -10 -8, -1 দ্বারা ভাগ করলে হবে -10 -8। আমরা যদি অসমতা চিহ্নের উভয় পাশের সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। দেখেন, এখানে 10 বড় ছিল, 8 ছোট ছিল। যখন আপনি মাইনাস দ্বারা গুণ করছেন, এটা হচ্ছে -8, এটা হচ্ছে -10, তার মানে এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। তার মানে আসল ঘটনা কি ঘটলো? বড় চিহ্নটা এদিক থেকে এদিকে ঘুরে গেল। তার মানে অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা প্রথম নিয়মটা শিখলাম, অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে, ধরেন 10 বড়, 8 ছোট। আমি যদি এটাকে ব্যস্তকরণ করি, তাহলে এটা হবে 1/10। আমি যদি এটাকে ব্যস্তকরণ করি, এটা হবে 1/8। তাহলে দেখেন, 1/10 এর থেকে 1/8 বড়, 8 ভাগের 1 ভাগ বেশি, 10 ভাগের 1 ভাগ কম। তাহলে চিহ্নটা আবার ঘুরে গেল। তাহলে অসমতা চিহ্নের উভয় পাশে যদি আমরা এরকম ব্যস্তকরণ করি, অর্থাৎ হরলবের স্থান বিনিময় করি, তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কয়টা কারণে চিহ্ন পরিবর্তন হবে? দুইটা কারণে। একটা হচ্ছে অসমতা চিহ্নের উভয় পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করি, আবার মাইনাস যোগ বিয়োগ করে চিহ্ন চেঞ্জ করে ফেলেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে, আর অসমতা চিহ্নের উভয় পাশে ব্যস্তকরণ করলে চিহ্ন পরিবর্তন হবে। এই দুইটা কারণে চিহ্ন পরিবর্তন হবে, এছাড়া কোনো কারণে চিহ্ন পরিবর্তন হবে না। ঠিক আছে? এই দুইটা কারণ সবাই একটু দেখে নেন।
এক্সাম্পল গুলো লিখে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা অসমতা সম্পর্কে জানলাম, অসমতার চিহ্ন সম্পর্কে জানলাম, অসমতার উত্তরগুলো কিভাবে লিখবো সংখ্যা রেখা ব্যবহার করে সেটা শিখলাম, চিহ্ন পরিবর্তনের নিয়ম শিখলাম, মোটামুটি বেসিক গুলো শিখে ফেলছি। ঠিক আছে, মোটামুটি এখন আপনারা ভালোই উপস্থিত আছেন। আমি একটু 10 থেকে 15 মিনিট সময় নিব, একটু সিলেবাসটা আলোচনা করব, কি কি বই পড়বেন সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রাথমিক, যেহেতু আজকে একটা ফ্রি ক্লাস, আমি একটা ওভারঅল আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। 10 মিনিট সময় নিব, বেশি সময় নিব। এরপরে আমরা আবার আমাদের অঙ্কে চলে আসব। এরপরে আমরা আবার অঙ্ক শিখব। অঙ্কে কি শিখব? অঙ্কে মডুলাস থাকলে সেটাকে কিভাবে সমাধান করতে হয়, সমাধান থাকলে সেখান থেকে মডুলাসে কিভাবে যেতে হয়, তারপরে হচ্ছে দ্বিঘাত অসমতা থাকলে, অর্থাৎ জিরোর থেকে বড় জিরোর থেকে ছোট এরকম কন্ডিশন থাকলে অঙ্কটা কিভাবে প্রিলিতে আমরা দ্রুত সমাধান করতে পারি সেই পদ্ধতিটা শিখব। এই 3টা পদ্ধতি শিখলে আশা করা যায় আপনারা প্রিলিতে যে কোনো সমাধান করতে পারবেন। ওকে, তাহলে আসেন আমরা একটু সিলেবাস নিয়ে কথা বলি। 10 মিনিট সময় দিবেন আমাকে, সর্বোচ্চ 10 মিনিট। প্রিলি, প্রিলিতে আমাদের নাম্বার থাকে হচ্ছে 15 মার্কের 15টা প্রশ্ন হবে। সিলেবাস অনুযায়ী ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন সূচক, লগ, ধারা, এখান থেকে আসে 3 নাম্বার, মান নির্ণয়, উৎপাদক, আমি সংক্ষেপে লিখছি, সমীকরণ আর হচ্ছে অসমতা, যেটা আমরা আজকে ক্লাস করছি, এখান থেকে আসে 3 নাম্বার। মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অসমতা, এখান থেকে আসে হচ্ছে 3 নাম্বার। এরপরে হচ্ছে সেট, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, এখান থেকে আসে 3 নাম্বার। তারপরে হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, এই কয়েকটা পাটিগণিতের অধ্যায় থেকে আসে 3 নাম্বার। আর রেখা, কোণ, বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনবস্তু, জ্যামিতির এই অংশ থেকে আসে 3 নাম্বার। এই হচ্ছে 5টা পার্ট। হ্যাঁ স্যার, আমার ফাউন্ডেশন একদম উইক। আপনার ফাউন্ডেশন উইক মানে বুঝলাম না, ফাউন্ডেশন আবার মানুষের কেমনে উইক হয়? আপনি কথাটা আরেকটু ভালো করে লেখেন, আপনার ফাউন্ডেশন উইক বলতে কি বুঝাইছে? আমি ফাউন্ডেশন উইক কথাটা রিসিভ করতে পারিনি, মানে ধরতে পারিনি, আপনি একটু বুঝায় বলতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, সূচক, লগ, ধারা 3 নাম্বার, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অসমতা 3 নাম্বার, সেট, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ 3 নাম্বার। অর্থাৎ বীজগণিতের পার্ট থেকে, বীজগণিতের যে কয়েকটা অধ্যায় আছে এখান থেকে আসবে 9 নাম্বার, আর পাটিগণিত থেকে আসবে 3 নাম্বার, জ্যামিতি থেকে আসবে 3 নাম্বার। ঠিক আছে, আমরা এখানে ক্লাস করব 3টা, এখানে ক্লাস করব 3টা, এখানে ক্লাস করব 4টা, অর্থাৎ বিন্যাস সমাবেশের 2টা ক্লাস করব। পাটিগণিতে টোটাল ক্লাস করব 6টা, জ্যামিতিতে টোটাল ক্লাস করব 6টা, মানে আমরা টোটাল 22টা লেকচার সলভ করব। তাইলে এখানে কি অসুবিধাটা আছে? এখানে হচ্ছে আপনি কোনো অধ্যায় এখান থেকে বাদ দিতে পারবেন না, প্রত্যেকটা অধ্যায় ইন্ডিভিজুয়াল আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেসিক শিখতে হবে, সূত্র শিখতে হবে, অঙ্কগুলো করার প্যাটার্ন শিখতে হবে, কারণ এই অধ্যায়গুলোই আপনাকে আবার রিটেনের সময় লাগবে। ঠিক আছে, এই অধ্যায়টাই আপনাকে রিটেনের সময় লাগবে। 3 নাম্বার কি লিখছেন স্যার? সেট, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, কি লিখবো আর? ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তাইলে আপনি এখান থেকে কোনো অধ্যায় বাদ দিতে পারবেন না, সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা অধ্যায় আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা প্রত্যেকটা অধ্যায় রিটেনের সাথে রিলেটেড। আপনি সূচকের বেসিক শিখবেন,
সেই বেসিক সেই সূত্রগুলো দিয়েই, কোনো বেসিক অ্যাড হবে না, সেগুলো দিয়ে আপনাকে আবার রিটেনের অঙ্কগুলো করতে হবে। তাহলে আপনি যদি এখানে সূচকে কোনো প্রকার গাফলতি করেন, এটা আপনার রিটেনের উপর প্রভাব ফেলবে। সব জায়গায় সেম। আপনি ভাবতেছেন লসাগু গসাগু ভালো করে করবেন না, লসাগু গসাগু ভালো করে না করলে আপনার লসাগু গসাগু রিটেনের সময় গিয়ে ইফেক্ট পড়বে, অন্যান্য অধ্যায়ে লসাগু করতে গেলে আপনার প্রবলেম তৈরি হবে। আপনি যদি এখানে মুনাফা বাদ দিয়ে যান পিএলিতে, রিটেনে গিয়ে আপনাকে আলাদা করে আবার নতুন করে মুনাফা শিখতে হবে, বেসিক সহ শিখতে হবে, কোনো উপায় নাই, কোথাও বাদ দেওয়ার সুযোগ নাই। সো এখানে পুরো সিলেবাসটা খুব ভালো করে পড়তে হবে। সময়ও আমাদের হাতে অনেক ভালো আছে, 1টা বছর সময় আছে। আমরা ধীরে সুস্থে একটা একটা করে ক্লাস করব, বেসিক করব, সূত্র মুখস্থ করব, আমি অঙ্ক প্র্যাকটিস দিব, ইনশাল্লাহ আপনারা আমার সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আশা করা যায় আমাদের 1 বছরে এই দুর্বলতা কেটে যাবে। স্যার আমি ফাউন্ডেশন বলতে বেসিক বুঝাইছি। হ্যাঁ, তো বেসিক বলেন, ফাউন্ডেশন কি? বেসিক আপনার দুর্বল কারণ হচ্ছে আপনি 2টা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে আপনি অঙ্ক দেখে ভয় পান আর আপনি দীর্ঘদিন অঙ্ক করেননি। আর যদি দুটাই হয় তাহলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এখানে আপনার দুর্বলতা থাকবে। বেসিক দুর্বল না, আপনার এই সম্পর্কে জানাটা অনেকদিন নাই, সেজন্য আপনি ভাবছেন এটা আমি পারি না। আপনি এই অঙ্ক করেই এসএসসি পাস করে আসছেন, এই অঙ্ক করেই 9 10-এ টিকে ছিলেন, এই অঙ্ক করেই 8 পাস করছেন। সো যেগুলো অঙ্ক করে আপনি 8 9 10 পাস করে আজকে অনার্স পাস করছেন, সে অঙ্কে আপনার দীর্ঘদিন প্র্যাকটিস নাই, দুর্বলতা অথবা বেসিক এর সমস্যা, এরকম কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করেননি, প্র্যাকটিসে আসলেই দেখবেন আগের মতো আপনি ক্লিয়ার হয়ে গেছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অঙ্কে আপনার আগে থেকে একটা দুর্বলতা থাকতে পারে। ইনশাল্লাহ আমরা যখন বেসিক ক্লাসগুলো করব, আমি অথবা আমাদের যে টিচারগুলো আপনাদের বেসিক ক্লাসগুলো নিবে, বেসিকগুলো ভালো করে পড়বেন, সূত্রগুলো ভালো করে জানবেন, অঙ্কগুলো বেশিবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আস্তে 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 আপনার দুর্বলতা কেটে যাবে। আপনি দেখেন এসএসসি পাস করছেন 18 বছর বয়সে বা 16 বছর বয়সে বা 15 বছর বয়সে বা 17 বছর বয়সে, সেখান থেকে আজকে আপনার বয়স 23 24 বা 25, এই মাঝখানে 7-8 বছর ধরে আপনি অঙ্ক করেন না, তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই 7 দিনে পারা শুরু করবেন না, সেটা আশা করাটাও ভুল। তাহলে এটাকে আপনার মোটামুটি 6 মাস সময় দিতে হবে। 6 মাসে আপনি পুরো 22টা লেকচার একবার করে করবেন, 22টা অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস করবেন, সূত্রগুলো শিখবেন, অঙ্কগুলো বারবার করবেন, দেখবেন 6 মাস পর আপনি আজকে আমাকে যে কথাটা বলছেন যে স্যার আমার বেসিকের দুর্বলতা আছে, ইনশাল্লাহ এই দুর্বলতা থাকবে, কারোই থাকার কথা না। সবাই একটা জিনিস মনে রাখবেন, আপনি অঙ্কে দুর্বল না রে ভাই, আপনি এই অঙ্ক পাস করেই তো এসএসসি পাস করে আসছেন। তো এই অঙ্কটা আবার আপনার সামনে আসছে 7-8 বছর পর, মাঝখানে 7-8 বছর প্র্যাকটিস করেননি, আবার প্র্যাকটিস শুরু করেন। 7-8 বছরের গ্যাপ 7-8 দিনে সমাধান করার চেষ্টা করেন না, একটু 7-8 মাস বা 6টা মাস অন্তত সময় নেন, ধীরে সুস্থে চেষ্টা করেন। একটা অধ্যায় ধরেন, সেটাকে আগে শেখেন, বোঝেন, তারপরে পরের অধ্যায়ের টেনশন করেন। প্রথম অধ্যায় করার সময় যদি 22 নম্বর অধ্যায়ের টেনশন করেন, তাহলে তো ভাই হবে না, হওয়ার কথাও না। কথা বুঝতে পারছি? এভাবে চেষ্টা করবেন। তো এখানে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদেরকে বেসিক শিখতে হবে, আমাদেরকে সূত্র শিখতে হবে। অঙ্কটা যেন আমি 36 সেকেন্ডে সমাধান করে পরীক্ষার হলে দ্রুত অ্যান্সার করতে পারি, সেই পদ্ধতিগুলো শিখতে হবে এখানে। হ্যাঁ, বেসিক যেহেতু শিখবেন, তার মানে অঙ্কের বেসিক ফরমেশনটা তো আপনি শিখবেন, সেটা তো আমরা শিখাই দিবই, কিন্তু আপনি চেষ্টা করবেন অঙ্কগুলোকে শর্ট ফর্মে শেখার জন্য, যেন দ্রুত সমাধান করতে পারেন। বেসিক নিয়মও শিখলেন, শর্ট নিয়মও শিখলেন। এখন যদি আপনি মনে করেন যে না আমার এই সময় এসে রিটেনের বড় বড় অঙ্ক করা দরকার, তাহলে আপনার এই কোর্সের ক্ষতি হবে, তাহলে আপনি ভুল কোর্সে আসছেন। যেমন ধরেন আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে আমরা ফাউন্ডেশন নামে একটা কোর্স চালু করছি, অলরেডি এখানে আমরা ভর্তি ক্লোজ করে দিছি। সেখানে কি করবে ছেলে মেয়ে, সেখানে একই সাথে ছোট ছোট অঙ্ক শিখবে, বেসিক শিখবে, রিটেন শিখবে, সব শিখতে শিখতে যাবে আগামী 8 মাস। তারপরে সে প্রিলিতে কি আছে সেটা দেখবে। এখন আপনি তো শুরু থেকেই প্রিলি দেখবেন, আপনি তো ফাউন্ডেশনে যাচ্ছেন না, আপনি তো ওই সিস্টেমটা পছন্দ করছেন না। তাহলে আপনি প্রিলি দেখবেন মানে কি, আপনার সাথে আমরা কি করব, প্রিলি টাইপের যে অঙ্কগুলো, প্রিলি টাইপের যে অধ্যায়গুলো, প্রিলিতে যেভাবে অঙ্ক করলে আপনি অঙ্ক পারবেন, এই শর্ট টাইমে কিভাবে দ্রুত অঙ্কগুলো অ্যান্সার করবেন, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন এখানে যদি আপনি এসে বলেন স্যার ডিটেলস বড় বড় অঙ্কগুলো করে দেন, তাহলে আপনি ভুল কোর্সে আসছেন, তাহলে আপনাকে রিটেন কোর্সে আসতে হবে, অথবা ফাউন্ডেশন কোর্সে আমাদের কোনো ব্রাঞ্চে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করতে হবে, যদি আপনি সেটা চান। এখানে এই 200 মার্কের সিলেবাসের মধ্যে যে 15 মার্ক, এটা প্রিলি ক্লাসে আলোচনা হবে কি কিভাবে আপনি পরীক্ষার হলে এই 15 মার্ক পাবেন এবং কিভাবে দ্রুত সেই অঙ্কগুলো সমাধান করে নিয়ে আসবেন। যদি খাতায় লিখতে না পারেন তাহলে কিভাবে করবেন,
ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবেন, সেই পদ্ধতিগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে আয়ত্ত করাবো। একদিনে না, এক মাসে না ভাই, 6 মাস সময় লাগবে। আস্তে আস্তে ক্লাসগুলো নিব, এই ক্লাসে কিছু শিখাবো, এই ক্লাসে কিছু শিখাবো, এই ক্লাসে কিছু শিখাবো, প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে শিখাই নিয়ে যাব, প্র্যাকটিস দিব, সময় পার হবে, আপনি প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আপনার দুর্বলতা কাটবে, আমার শিখানো কমপ্লিট হবে। আমি 1 নম্বর ক্লাস করার সাথে সাথে যদি আপনি বলেন স্যার এটা তো হলো না, এটা তো হলো না, ভাই এক ক্লাসে 2 ঘন্টায় সবকিছু হবে না, সময় দিতে হবে। আপনি আমাকে সময় দিবেন, আমি আপনাকে শিখাবো, ধীরে সুস্থে আমরা এই কাজগুলো শেষ করবো। যেমন আজকে আমরা ক্লাস করছি অসমতা, অসমতা আমরা এই দেখেন বেসিক শিখলাম, এখন আমরা অঙ্ক করব। এখন আপনি যদি বলেন স্যার এগুলো রিটেন অঙ্কগুলো করে দেন, এটা তো রিটেন অঙ্কের ক্লাস না, সেগুলো আমি এখানে করে দিব না, এখানে আমরা অঙ্কই করব, পিলিতে কিভাবে এই 15 মার্কের সিলেবাস আমাদের কাভার হবে। আচ্ছা, এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই 15 মার্কের জন্য আপনারা পড়বেন কি, 3টা জিনিস পড়বেন, মাত্র 3টা জিনিস পড়লেই হবে। 1 নম্বর হচ্ছে কনফিডেন্সে আপনারা যে ক্লাসগুলো করবেন, অর্থাৎ টিচাররা যে ক্লাসগুলো নেবে, এই ক্লাসগুলো খুব ভালো করে বেসিক সহ আয়ত্ত করবেন। প্রথম টার্গেট হচ্ছে ক্লাস। সেকেন্ড টার্গেট হচ্ছে এই কোচিং থেকে আপনাদেরকে একটা লেকচার শিট দেওয়া হবে, এই শিটের যত অঙ্ক থাকবে, যত নিয়মের অঙ্ক থাকবে, সেই নিয়মগুলোকে বুঝে বুঝে করার চেষ্টা করবেন। স্যাররা তো নিয়মগুলো শিখাই দিবে, আপনি ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিয়ম অনুসারে করার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে বিগত সালের প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন কত, 10 থেকে শুরু করে 46 পর্যন্ত, আপনারা যেহেতু 47 স্টুডেন্ট, এই 3টা জিনিস আগে শেষ করবেন, তারপরে কোন দিকে তাকাবেন। এই 15 মার্কের জন্য, এই 15 মার্কের জন্য এই পড়াটাই যথেষ্ট, মোর দেন এনাফ। কারণ হচ্ছে 15 মার্কের প্রশ্ন রে ভাই, এখানে অনেক অঙ্ক, এখানে আছে 1000 অঙ্ক, এখানে আমাদেরকে আমরা মিনিমাম 4-500 অঙ্ক করাবো, প্রিভিয়াস কোশ্চেনে আছে প্রায় 30-40টা অঙ্ক, আপনি হিউজ অঙ্ক পাবেন এখানে। আর অঙ্ক পাওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিয়ম জানা। তো আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন, আমরা ক্লাসে করে দিব, শিট করবেন, সব ধরনের নিয়ম আপনার জানা হয়ে যাবে। এক্সেস অঙ্ক করে 15 মার্কের জন্য অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নেই। এটা ওপেন প্ল্যাটফর্ম, আমি জানি, এই জন্য কিছু কথা বলা আসলে ঠিক হবে না, তারপর আমি বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পিএসসি 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ভুল করে রাখে। তার মানে কি, আপনি চাইলেও 15তে 15 পাবেন না, একটা প্রশ্ন ভুল থাকে। ম্যাক্সিমাম বছরেই দেখা যাচ্ছে একটা প্রশ্ন কোনো না কোনো ভাবে ভুল হয়ে যাচ্ছে। এখন পিএসসি এটা ইচ্ছাকৃত ভুল করতে পারে 15তে 15 না দেওয়ার জন্য, আবার এটা হতে পারে অনিচ্ছাকৃত ভুল। সেটা হলেও তো দায়ী তো মানে আপনার উপরেই পড়ছে, আপনি তো নাম্বারটা পাচ্ছেন না। আবার এখানে দেখেন একটা কঠিন অধ্যায় আছে, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা। অনেকেই ক্লাস করার পরে এই অধ্যায়টা রিসিভ করতে পারে না, অনেকের সমস্যা হয়, তো সে এই অধ্যায়টা যখন বাদ দিয়ে দেয়, সেখান থেকে একটা নাম্বার চলে যায়। তার মানে একটা ভুল প্রশ্ন থাকার সম্ভাবনা, একটা নাম্বার না পাওয়ার সম্ভাবনা। আর ধরেন এই টোটাল অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের অঙ্ক, এই যে আপনারা যে ভাবছেন যে ডিটেলস অঙ্ক দিবে, বড় অঙ্ক দিবে, রিটেন অঙ্ক দিবে, ধরেন দিল, আমি ভাবলাম দেওয়ার কথা না, দেয় না, ধরেন দিল, তাহলে আরো একটা নাম্বার চলে গেল, তাহলে আমার 3টা নাম্বার কিন্তু চলে গেল। তাহলে আমি কত পেলাম, 12। 15-র ভিতরে 12 আমার মনে হয় খুব ফেয়ার একটা নাম্বার। আপনি যদি 15তে 15 টার্গেট করে পড়াশোনা করেন, আপনার পড়াশোনার চাপটা বাড়বে, প্রেশারটা বাড়বে। কিন্তু আমার মনে হয় 15তে 12 টার্গেট করে যদি পড়াশোনা করেন, অলমোস্ট 80% নাম্বার, এটা একটা সুন্দর নাম্বার। আপনি এর জন্য পড়লে এর বাহিরে আপনি একটা ফোটাও করবেন না, ইনশাল্লাহ প্রতি বছর আপনি 15-র মধ্যে 12টা করে অঙ্ক কমন পাবেন। এইটুক জায়গা থেকে আমাদের শিট, ক্লাস আর প্রিভিয়াস কোশ্চেন পড়বেন বিসিএস এর, এই 3টা জিনিস পড়বেন। আমি আপনাকে সূচকের অধ্যায় করে দিলাম, এটা হচ্ছে সূচকের ক্লাস। আমাদের লেকচার শিটে সূচক থেকে কি কি অঙ্ক দেওয়া আছে সেটা প্র্যাকটিস করলেন। 10 বিসিএস থেকে 46 বিসিএস প্রিলিতে সূচক নিয়ে কি কি প্রশ্ন আসছে এই কয়েকটা সমাধান করে ফেললেন, বাস আপনার সূচকের পড়াশোনা শেষ প্রিলির জন্য। হ্যাঁ, রিটেনের জন্য যদি পড়েন সেই হিসাব ভিন্ন, আপনি আরো ডিটেলস পড়তে চান, মোস্ট ওয়েলকাম। 9-10-এর বই করা শুরু করেন, এই রিটেনের প্রিভিয়াস কোশ্চেন করা শুরু করেন, কোনো অসুবিধা নাই, আমাদের কোনো বাধা নাই। কিন্তু এগুলো প্রশ্নের উত্তর আমরা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত করব না। মানে আপনি এখানে বললেন স্যার আমাকে 40তম রিটেনের প্রশ্নের সমাধান করে দেন, না রে ভাই, এটা দিতে পারবো না। কারণ আমাদের প্রিলির ক্লাসে একটা নির্দিষ্ট টাইম আছে, অঙ্ক করানোর প্রয়োজন আছে, নিয়ম শেখানোর সময় আছে, সেটা বাদ দিয়ে আমি আপনাকে রিটেন শেখাতে পারবো না। মানে যেটা পারবো না সেটা আপনাকে অগ্রিম বলে দিলাম, পরে আপনি বলবেন স্যার ভর্তি হয়েছে কেন দিবেন না, না কেন দেওয়ার মধ্যেও পার্থক্য আছে। আপনি আমাকে প্রিলির 30তম বিসিএস এর প্রশ্ন সমাধান করতে বলেন, আমি করে দিব। রিটেনের কোশ্চেন তো, এটা তো আপনার রিটেনের কোর্স না, আমি সমাধান করে দিব, পারবো না, এখানে দেওয়া উচিত হবে না, অন্যরা ডিস্টার্ব হবে।
এন্ড সবাই যদি রিটেনের কোশ্চেন সমাধান করা শুরু করে আমার আর ওই ক্লাস নিয়ে আগানো লাগবে না। বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা এই কয়েকটা অধ্যায় পড়ব, আমরা ক্লাস লেকচার শিখবো, লেকচার শিট পড়বো, প্রিভিয়াস কোশ্চেন পড়বো, 15-র মধ্যে 12 টার্গেট করে পড়াশোনা করব। খুব বেশি সময় এখানে দেওয়ার দরকার নাই, এটা মোর দেন এনাফ। 12 নম্বরের জন্য 200 নম্বরের মধ্যে 12 নম্বর পাওয়ার জন্য এটা মোর দেন এনাফ। অন্য জায়গায় অন্য সেক্টরে আপনি এক্সট্রা পরিশ্রম করেন, কোনো সমস্যা নেই। আমার বিশ্বাস এইটা করলেই আপনাদের এখান থেকে যথেষ্ট হবে, আর কোনো অসুবিধা হবে না। এবার যদি আমি আরো 2-3 মিনিট সময় নিচ্ছি একটু কষ্ট করে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি উত্তরগুলো দিয়ে নেই, তারপরে আমরা অসমতার ক্লাস শুরু করব। আমাদের তো বেসিক বোঝা আছে, আমরা ক্লাসটা শুরু করতে চাই। 2 মিনিট সময় আপনাদের জন্য, কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্নগুলো করে ফেলুন, আমি উত্তরগুলো দিয়ে দিই। নাম্বার বন্টন দিয়ে দিছি, অধ্যায়ের নাম দিয়ে দিছি, কোন পার্ট থেকে কত নাম্বার আসবে সেটাও বলে দিছি, ক্লাসগুলো কয়টা হবে। আমাদের কনফিডেন্স আমাদের এখানে এই টোটাল নিয়ে 15টা নাম্বারের জন্য 22টা ক্লাস হবে, এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্লাসগুলো 3বার করে রিপিট হয়। স্যার সহায়ক বই হিসেবে কোনটা নিতে পারি? সহায়ক বই হিসেবে বলে দিছি 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, 8 এর ম্যাথ বই নিতে পারেন। আমাদের কনফিডেন্সের একটা লিখিত বই আছে যেটা 8, 9, 10 আর ইন্টারমিডিয়েটের বিন্যাস সমাবেশ সম্ভাবনার কতটুকু প্রয়োজন সেটার উপর ভিত্তি করে একটা বই হচ্ছে যে আমাদের আছে, সেই বইটা নিতে পারেন। তারপরে হ্যাঁ, সহায়ক বই একটা লাগতে পারে, কেন? হয়তো এখানে শীটের কিছু অঙ্ক আপনি পারছেন না, সেটা কার কাছে করে নেবেন? তখন বোর্ড বই থেকে বা বইয়ে দেখবেন যে বইয়ের কোন অঙ্ক এটা, সেটা দেখে দেখে সমাধান করতে পারেন। কোন একটা গাইড বই নিলেন, যেমন কনফিডেন্সের বই নিলেন, তাহলে শীটের অঙ্ক হয়তো কনফিডেন্সের বইয়ে পাচ্ছেন, তখন বই থেকে সমাধান করে নেবেন। হ্যাঁ, সমাধান না পারলে একটা সহায়ক বই আসলে দরকার, কিন্তু সরাসরি আসলে সহায়ক বই এমন দরকার নাই। আপনি যদি এই 3টা নিজে নিজে পারেন তাহলে আপনার কোনো সহায়ক বইয়ের দরকার নেই। এক্সট্রা প্র্যাকটিসের জন্য দরকার আছে। রিটেনের 50 নাম্বার থাকে, আপনি যদি চান যে পিলি করার সময় সময় আমি রিটেনটাও প্র্যাকটিস করতে চাই, মোস্ট ওয়েলকাম। কনফিডেন্সের বই কিনে রিটেনের অনেক অঙ্ক আছে, প্র্যাকটিস করেন। 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কিনে, এগুলো পুরোটাই হচ্ছে রিটেনের প্রশ্ন, প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। আমরাও চাই আপনারা 9-10 এর বইটা হাতে নেন, এটা আপনাদের উপকার হয়, আমাদেরও উপকার হয়, আপনাদের উপকারটাও হয়, আমাদের উপকারটাও হয়। ঠিক আছে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই, আমরা ক্লাস শুরু করছি আবার। অসমতার আমরা প্রথমে 2টা প্যাটার্ন শিখবো, একটা হচ্ছে মডুলাস থেকে সমাধান, একটা হচ্ছে সমাধান থেকে মডুলাস। তাহলে দেখেন মডুলাস থেকে সমাধান বিষয়টা কেমন হবে। 2x + 3 মডুলাস লেস দেন 13, এটা হচ্ছে অঙ্ককে মডুলাসে দেওয়া আছে, আমাকে বলবে সমাধান করো। আর এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেখানে সমাধানটাই দেওয়া আছে যে x এর মান -2 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, সমাধান করো। স্যার গণিতে এটা আমার প্রথমটা, এটা তো ফ্রি ক্লাস, ওপেন ক্লাস, ধরেন এটা আমাদের সিকোয়েন্সের 6 নাম্বার ক্লাস। তো আপনি একবার না, পরীক্ষার আগে মিনিমাম 3 থেকে 4 বার পাবেন। 3 থেকে 4 বার আমাদের সব ক্লাস রিপিট হয় অনলাইনে, অনলাইনে তো প্রচুর ক্লাস হয়। তা আপনি সকালের ব্যাচ আছে, বিকালের ব্যাচ আছে, 2 ব্যাচে তো এমনি 2 রকম ক্লাস চলবে, তো ওই 2 জায়গায় আপনি 2 বার ক্লাস করতে পারবেন। আবার ধরেন সকালের ব্যাচে যখন একবার শেষ হবে, ওখানে আবার 1 নাম্বার থেকে শুরু হবে, বিকালের ব্যাচে আবার 1 নাম্বার থেকে শুরু হবে, আপনি ক্লাস করতে করতে পাগল হয়ে যাবেন। পুরান ঢাকায় ম্যাথ এবং ইংরেজি এর শিক্ষক একজন করে, তো একটা ব্রাঞ্চে কয়টা টিচার লাগবে রে ভাই? সব ব্রাঞ্চেই তো একজন করেই ম্যাথ আর ইংলিশের টিচার। হ্যাঁ, এক ব্রাঞ্চে কি 3-4টা করে ম্যাথ ইংলিশের টিচার দিবে? একজনের কাছে শিখবেন, এক সিরিয়ালে শিখবেন, ভালো করে শিখবেন, 2-3 জন শিখাবে, 2-3 রকম ভাবে শিখবেন, আওলায় যাবে। এটা বোঝেন না কেন? এটা তো নর্মাল ব্যাপার। আচ্ছা, তাহলে আসেন এখানে আমরা কি করব। যখন কোনো অঙ্ক সমাধান করতে বলবে তখন যদি মডুলাস থাকে, এই যে মডুলাস থাকে, এই মডুলাসের ভিতরে যেটুক সংখ্যা থাকবে সেটুককে আমরা একবার ধনাত্মক ধরবো। তাহলে ধনাত্মক ধরলে হবে 2x + 3 <= 13, এটাকেই আমরা একবার ঋণাত্মক ধরবো, 2x + 3 <= 13। ঠিক আছে?
2x plus 3 less than 13 minus into 2x plus 3 less than 13। আচ্ছা, এখন এখান থেকে আমি একটা সমাধান পাওয়ার কথা, এখান থেকে আমি একটা সমাধান পাওয়ার কথা, কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, এটাকে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2x plus 3, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস 13, আর এটা হবে গ্রেটার দেন, ঠিক আছে, 2x plus 3 গ্রেটার দেন মাইনাস 13। তাহলে দেখেন এটাকে একবার ধনাত্মক ধরলাম, আমি এই ফলাফল পেলাম যে 2x plus 3 এর মান 13 এর থেকে ছোট। যখন আমি ঋণাত্মক ধরলাম তখন আমি পেলাম 2x plus 3 থেকে আবার মাইনাস 13 ছোট। তো আমরা যে এতক্ষণ থেকে বেসিক শিখে আসলাম, কি শিখলাম? বাম পাশ থেকে ডান পাশে সাজাতে হবে ছোট থেকে বড়, ছোট থেকে আস্তে 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 বড়র দিকে যাবে। তাহলে সেই হিসাবে আমি এখান থেকে কি পাচ্ছি দেখেন, সব থেকে ছোট মানটা পাচ্ছি মাইনাস 13, তার থেকে বড় মানটা আমি পাচ্ছি হচ্ছে, এর থেকে বড় হচ্ছে 2x plus 3, 2x plus 3 থেকে আবার বড় হচ্ছে 13। তার মানে এই যে আমি মডুলাসের ভিতরে রাশিকে একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরলাম, এটার ফলাফল হিসেবে আমি লাস্টে কি পেলাম? মাইনাস 13, এটা লেস দেন 2x plus 3 লেস দেন 30। এখন প্রিলির অঙ্ক যেহেতু, এই অংশটুকু আমরা না করে আমরা সরাসরি এখান থেকে এই লাইনে আসার চেষ্টা করব, সরাসরি এখান থেকে এই লাইনে আসার চেষ্টা করব। কিভাবে আসব খেয়াল করেন জিনিসটা, যখন কোনো অঙ্ক এরকম মডুলাসে থাকবে আর ডান পাশে এরকম একটা সংখ্যা থাকবে, অর্থাৎ এই ফরম্যাটে থাকবে, তখন আমরা ডান পাশের সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখব। যেরকম চিহ্ন থাকবে, লেস দেন থাকলে লেস দেন, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল থাকলে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন ইকুয়াল, যেমন থাকবে সেই চিহ্নটা এখানে নিয়ে এসে বসাই দেব। তাহলে সংখ্যাটাকে মাইনাস করে বামে বসাবো, চিহ্নটা বসাবো। এই দুইটা ঘটনা ঘটানোর পরে অঙ্ক থেকে মডুলাসটা উঠে যাবে। তাহলে মডুলাসটা উঠে যাওয়ার পর কি হবে? 2x plus 3 less than 13, এই যে 2x plus 3 less than 13। তার মানে মডুলাসের একটা সংখ্যাকে ভাঙানোর পর লাইনটা দেখতে এরকম হবে যে ডান পাশের সংখ্যাটা ডান পাশে এসে বসবে, এই সংখ্যা আর এই পাশের সংখ্যা সেম হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, আর মডুলাসের ভিতরে যেটা থাকবে সেটা দুই চিহ্নর মাঝখানে এসে বসবে। তাহলে এই মডুলাস ভাঙালে আমরা এরকম একটা লাইন পাবো। তাহলে এরকম লাইন যদি আমরা কোনো অঙ্কে বানাতে পারি, তাহলে এই লাইন থেকে আমি আবার মডুলাস বানাতে পারবো। মডুলাস ভেঙে যদি এই লাইন আসে, তাহলে এরকম একটা লাইন থেকে আবার মডুলাসে যাওয়া যাবে, ঠিক আছে? এবার দেখেন এটাকে সমাধান করব কিভাবে। x কে ফ্রি করব, তাহলে প্রথমে এই প্লাস 3 বাদ দিব, প্লাস 3 বাদ দিতে আমাদের লাগবে মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 3, 2x plus 3, এখানে মাইনাস 3, এখানে মাইনাস 3, সবগুলো পক্ষ থেকে 3 বিয়োগ করে এটা হবে হচ্ছে মাইনাস 16, এটা হবে হচ্ছে 2x, এটা হবে হচ্ছে 10। এবার 2 দ্বারা ভাগ করলে হবে 8, 8 less than x less than 5, তাহলে মাইনাস 8 less than x less than 5, ঠিক আছে? এই যে অ্যান্সারটা পেলেন, একটু আগে এরকম অ্যান্সারকে 3 ভাবে লেখা শিখাইছি, এরকম অ্যান্সারকে 3 ভাবে লেখা শিখাইছি। এই অ্যান্সারটাকে আপনারা 3 ভাবে লেখার অভ্যাস করবেন। প্রথমে কি করতে হবে? সংখ্যা রেখা আঁকাতে হবে। দেখেন আমি যদি এখানে সংখ্যা রেখা আঁকাই তাহলে ব্যাপারটা কেমন দেখাবে। তাহলে এখানে যদি আমি সংখ্যা রেখা আঁকাই, তাহলে এটা 0, এটা মাইনাস 8, এটা 5, এখানে ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে যেহেতু সমতা নেই। তাহলে x এর মান মাইনাস 8 এর থেকে বড়, তাহলে এখান থেকে ডানে যাবে, এখানে বাধা আছে থেমে যাবেন। x এর মান 5 এর থেকে ছোট, তাহলে 5 থেকে বামে আসবেন, এখানে বাধা আছে থেমে যাবেন। দেখছেন দুইটা মানের মাঝখানে x এর মান। তাহলে এটা ছাড়া একটা অ্যান্সার এভাবে লেখা যায় যে x এর মান মাইনাস 8 এর থেকে বড় এবং x এর মান 5 এর থেকে ছোট। আর এই যে বাম থেকে ডান ছোট থেকে বড়, এভাবে তো আমরা অ্যান্সারই পাইছি। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার।
আর একটা অ্যান্সার হচ্ছে সমাধান সেট, যেখান থেকে এক্স শুরু কমা যেখানে এক্স শেষ, অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে। এই হচ্ছে একটা মডুলাসের অঙ্ককে সমাধান পর্যন্ত নিয়ে আসার নিয়ম। দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, এটা আগে ক্লিয়ার হন। স্যার সবাই যদি একটু কমেন্টস করে দিতেন নিয়মটা বুঝছেন কিনা। প্রত্যেকটা অঙ্ক সমাধান করলে এভাবে 3টা অ্যান্সার বের করবেন, সংখ্যা রেখা আঁকাবেন। তাহলে কি হবে, পরীক্ষার সময় এটা আপনার অভ্যাসে থাকবে, যে অ্যান্সারটা দেওয়া থাকবে আপনি সেটা খুব দ্রুত বের করে নিতে পারবেন। তাহলে আমরা এই নিয়মের আর একটা অঙ্ক করি এ পাশে, এটা এখানে থাক, এখানে একটা অঙ্ক করি, দেখি তো আমরা এই নিয়মের আরেকটা অঙ্ক পারি কিনা। যেমন ধরেন টয়েস এক্স মাইনাস 5 মডুলাস লেস দেন 11, এটা আমাদের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে লিখবো -11 লেস দেন 2x মাইনাস 5 লেস দেন 11। ওই যে একবার ধনাত্মক একবার ঋণাত্মক করলে আমরা কি পাবো, এটাকে মাইনাস করে এখানে লিখবো, যেরকম চিহ্ন থাকবে সেরকম চিহ্ন দিব, মডুলাস উঠাই দিব, 2x মাইনাস 5 লেস দেন 11। এবার এই যে x কে ফ্রি করার জন্য এই মাইনাসটা বাদ দেওয়ার চেষ্টা করব। এখানে যেমন আমরা +3 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে -3 নিছি, এখানে -5 বাদ দেওয়ার জন্য সবগুলো পক্ষে +5 নিব। আমার উদ্দেশ্য কি, মাঝখান থেকে -5টা বাদ দেওয়া। তাহলে মাঝখান থেকে যদি আমরা -5টা বাদ দিতে চাই তাহলে একটা +5 নিতে হবে। এই যে এখানে +5 নিলাম, এর জন্য এপাশেও নিতে হবে +5, এপাশেও নিতে হবে +5। সেম কাজটা আমরা ওখানে করছি, +3 বাদ দেওয়ার জন্য -3 নিছি। এবার এটা হবে হচ্ছে -6 লেস দেন 2x লেস দেন 16। এবার 2 দ্বারা ভাগ করলে -3 লেস দেন x লেস দেন 8। এই যে এই অ্যান্সারটাকে 3 ভাবে লিখতে হবে। এটা সংখ্যা রেখা আকারে হবে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করবেন আপনি প্র্যাকটিস। 8, তাহলে এটা হচ্ছে -3 থেকে বড়, 8 এর থেকে ছোট। তাহলে এটা আমরা লিখতে পারি x গ্রেটার দেন -3 এবং x লেস দেন 8। আর একটা লিখতে পারি -3, 8 ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। দেখেন, আশা করি আপনাদের অঙ্কটা ক্লিয়ার হবে। এই যে দুইটাকে কম্পেয়ার করে এখন আরো ভালো বুঝবেন। দেখেন এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা। বেসিকে এটা বোঝানো আছে, ক্লাসটা আবার প্রথম থেকে দেখতে হবে, কারণ বেসিকটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি। যারা পরে জয়েন করেছেন তারা প্রশ্ন না করলেই সুবিধা হবে, আপনারা ক্লাসটা বাকি অংশ দেখে ক্লাস শেষ হলে আবার প্রথম থেকে ক্লাসটা দেখবেন, তাহলে দেখবেন আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই সুন্দর করে বোঝানো আছে, কেন ফার্স্ট ব্র্যাকেট হবে, কেন থার্ড ব্র্যাকেট হবে, কখন কোন ব্র্যাকেট হবে, কি থাকলে কি লিখতে হবে, সুন্দর করে আলাদা একটা 10 মিনিটের আলোচনায় আছে এটার। তাহলে মডুলাস থেকে সমাধান করা এই প্যাটার্নটা সবার ক্লিয়ার হলো কিনা। সংখ্যা রেখাটা আরেকবার বোঝানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আমরা সংখ্যা রেখাতে আটকে থাকবো, আমাদের ক্লাস আর সামনের দিকে আগানো লাগবে না। আপনারা একটু ক্লাসটা প্রথম থেকে দেখবেন, যেখানে সংখ্যা রেখা ব্যাখ্যা করে দিছি 10 মিনিট 15 মিনিট ধরে, সেই জায়গাটা ভালো করে দেখলে আপনাদের ক্লিয়ার হবে। আপনারা সম্ভবত ক্লাসের মাঝখানে এসেছেন, আর যদি প্রথম থেকে এসে থাকেন তাহলে স্পেসিফিক বলেন কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেই জিনিসটা বুঝাই দিব। যদি আপনারা প্রথম থেকে বেসিক শেখার সময়ও থেকে থাকেন ক্লাসে, তাহলে স্পেসিফিক করে বলেন যে আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। আর যদি বুঝতে না পেরে থাকেন প্রথমে যখন বুঝাইছি, তাহলে আপনাকে প্রথম অংশটা আরেকবার দেখতে হবে, কারণ 15 মিনিটের কথা আবার রিপিট করা যাবে না, ক্লাসটা লম্বা হয়ে যাবে।
স্যার সবার কি এই নিয়মটা ক্লিয়ার হয়েছে? মডুলাস থেকে সমাধান। যদি সমাধান ক্লিয়ার হয়ে না থাকে তাহলে অলরেডি আমাদের ক্লাসের আজকে ম্যাসাকার করা হয়ে গেছে। মানে আমি যখন আপনাদেরকে বেসিক বুঝাইছি তখন হয়তো আপনারা বিষয়গুলো ক্লিয়ার না হওয়ার পরেও আমাকে বলছেন স্যার ক্লিয়ার, কারণ ওই বিষয়গুলো ক্লিয়ার হলে সমাধানে এসে বোঝার কোনো কঠিন হওয়ার কথা না। আচ্ছা আমি একটা প্রমাণ নেই, আপনারা বুঝছেন কিনা? প্রমাণ নেওয়ার সুযোগ আমার হাতে আছে। 3x plus 2 মডুলাস লেস দেন 7 না, এটাকে সমাধান করে দেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কি বুঝলেন আর কি বুঝলেন না। আচ্ছা তাহলে এটা কি হবে? -7 লেস দেন 3x প্লাস 2 লেস দেন 7। একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরলে আমরা এটা পাবো। এরপরে এই প্লাস 2 সরানোর জন্য আমরা সবগুলো পক্ষে -2 করব। এটা হবে -9, এটা হবে 3x, এটা হবে 5। এবার 3 দ্বারা ভাগ করলে এটা হবে -3, এটা হবে x, এটা হবে 5/3। এই যেটা আমাদের সমাধান, এটা সমাধান সেট হবে -3, 5/3 ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এটা অপশনে থাকবে, এটা অপশনে, এই দুটো অপশনে বেশি থাকে আর কি। হ্যাঁ, এটা হয় এটা আর এটা, এই দুটো অ্যান্সার বেশি অপশনে থাকে। তো আমি এই দুটো অ্যান্সারই দেখাই দিলাম, আশা করি আপনারা পারবেন। তো এই হচ্ছে আমাদের মডুলাস থেকে সমাধানের অঙ্ক। এবার আমরা শিখবো হচ্ছে সমাধান থেকে মডুলাস। দুইটা নিয়ম একসাথে শিখি। দেখেন, -2 লেস দেন x লেস দেন 8, 8 লেস দেন x, -8 লেস দেন x লেস দেন 2। তো ধরেন আমাকে সমাধান দিল, সমাধান দিয়ে বলল একে সংখ্যা রেখায় পরম মানে প্রকাশ কর। পরম মানে প্রকাশ করতে হবে। তো পরম মানে প্রকাশ করব কিভাবে? মনে করে দেখেন, পরম মান ভেঙে যে লাইনটা পাইছিলাম, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান, যদি আমরা কোনোভাবে এই ডান পাশের সংখ্যা আর বাম পাশের সংখ্যা সমান করতে পারি তাহলেই তো আমরা মডুলাস নিয়ে আসতে পারবো। তাহলে এই অঙ্কে আমি বাম পাশ এবং ডান পাশের সংখ্যাকে কিভাবে সমান করব, কিভাবে মডুলাস নিয়ে আসবো, পদ্ধতিটা দেখেন। প্রথমে এটাকে আর এটাকে সমান করার জন্য বাম পাশের সংখ্যা আর ডান পাশের সংখ্যাকে গড় করব। গড় করার নিয়ম কি? দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটাকেও গড় করব, -8 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে এটাকে কি করা? গড় করা। এটা হচ্ছে প্রথম কাজ। দেখেন এখানে গড় আসবে হচ্ছে +3, এখানে গড় আসবে হচ্ছে -3। এই সংখ্যাটা 3 আসতে পারে, 3/2 আসতে পারে, 5/2 আসতে পারে, 7/2 আসতে পারে, 6, 7, 8 যে কোনো সংখ্যা আসতে পারে। সংখ্যা কি ভগ্নাংশ না পূর্ণ, এটা কোনো ইফেক্ট না, যা আসবে তাই।
সমস্যাটা হচ্ছে সংখ্যাটার কি প্লাস আসলো নাকি সংখ্যাটার সাথে মাইনাস আসলো। প্লাস আসলো না মাইনাস আসলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো যদি গড়টা প্লাস আসে তাহলে অঙ্কে এখানে যে সংখ্যাটা আসবে সেটাকে মাইনাস করতে হবে, আর গড়ের সাথে যদি মাইনাস আসে তাহলে যে সংখ্যা থাকবে তাকে অঙ্কে প্লাস করতে হবে। তাহলে গড় করব, গড় করার পর প্লাস আসলে সংখ্যাটাকে অঙ্কে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তাহলে এখানে যেহেতু প্লাস আছে অঙ্কে মাইনাস করব, -2 এই -3, এই যে +3 থাকার কারণে এটাকে আমরা মাইনাস করলাম। তারপরে আমরা লিখবো x-3 8-3। এখানে যেমন -3 আছে, -3 থেকে +3 করব, তাহলে -8 +3। দেখেন এখানে গড়টা প্লাসে ছিল অঙ্কে মাইনাস করছি, এখানে মাইনাস ছিল অঙ্কে প্লাস করছি, এটাই হচ্ছে নিয়ম। +3 2 +3। এতে আমাদের সুবিধা কি? সেকেন্ড ব্র্যাকেটের কথা কোথাও হয়নি, থার্ড ব্র্যাকেটের কথা হয়েছে। থার্ড ব্র্যাকেট যদি ইকুয়াল থাকে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আবার এডিট করে লেখেন, তাহলে -5 লেস দেন x-3 লেস দেন 5। এখানে হচ্ছে -5 x + 3 5। এই যে যে জিনিসটা আমরা চাচ্ছিলাম, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। কেন? কারণ মডুলাস ভাঙালে এই লাইনটা আসে। তাহলে এই লাইন কিভাবে আসে? এই যে দুই চিহ্নর মাঝখানে যেটুকু থাকে সেটা মডুলাসের ভিতরে থাকে, আর ডান পাশের অংশটা ডান পাশে থাকে। তখন আমরা কি করি? এটাকে মাইনাস দ্বারা গুণ করে এই পাশে লিখি, যে চিহ্ন থাকে সেটা এখানে লিখি, মডুলাস উঠাই দেই, এই পুরোটা এখানে লিখে দিই। তাহলে এখান থেকে যদি এই লাইন লেখা যায় তাহলে এখান থেকে এই লাইন লেখা যাবে। সেম ভাবে এখানে দেখেন দুই চিহ্নের মাঝখানে আছে x+3, তাহলে মডুলাসের ভিতরে আসবে x+3, ডানে আছে <5, তাহলে <5 আসবে। তাহলে এই যে আমাদের সমাধান। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দুইটা অঙ্ক একসাথে দেখাই দিছি, দুইটা অঙ্ক তুলে নেন, তুলে নিয়ে নিজেরা একটা অঙ্ক করে দেন। আমি অঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে দুইটা অঙ্ক আমি করে দিচ্ছি, একটা অঙ্ক আপনাদেরকে দিলাম, করে ফেলেন। ইকুয়াল সাইন থাকলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর শুধু গ্রেটার দেন লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেট এখানে কোনোভাবে আসবে না।
ওকে, মোটামুটি সবারই হয়েছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে -3 + 8 / 2, তাহলে এটার গড় আসবে হচ্ছে +5/2। তাহলে অঙ্কে করতে হবে -5/2, তাহলে -5/2 x -5/2 8 -5/2। এখানে 2 লসাগু করলে -6 - 5 মানে -11, 2 লসাগু করলে 2x - 5, 2 লসাগু করলে 16 - 5। সবগুলোর নিচের পক্ষ থেকে 2 বাদ দিতে হবে, তাহলে -11 2x - 5, এটা হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এই যে দেখো, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান, তাহলে লিখতে হবে মডুলাস 2x - 5 < 11। ঠিক আছে, সবগুলো পক্ষের 2 আমরা কেন রেখে দিব? আমরা কি সমাধানের সময় নিচের 2 রেখে দেই? সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, উঠায় না। তাহলে এখানে 3টা অঙ্ক শিখাই দিলাম হচ্ছে সমাধান থেকে আমরা কিভাবে মডুলাসে আসবে। তাহলে 2টা নিয়ম আমাদের শেখা হলো, একটা হচ্ছে মডুলাস থেকে সমাধান, আর একটা হচ্ছে সমাধান থেকে মডুলাস। এবার 3 নাম্বার এবং মেইন নিয়মটা শিখবো, যে নিয়মটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। এটাকে উঠায় নেন, তারপর আমরা 3 নাম্বার শুরু করি। তিন নাম্বার প্যাটার্নটা হচ্ছে দ্বিঘাত অসমতা, x² - 3x - 10 > 0, x² - 3x - 10 <0। এই অঙ্কগুলো আমরা চিনবো কেমন করে? দ্বিঘাত অসমতা আমরা চিনবো কেমন করে? অঙ্কের কন্ডিশনটা হবে 0-র থেকে বড় অথবা 0-র থেকে ছোট। মিডিল টার্ম একটা রাশি দেওয়া থাকবে, আমাদেরকে বলা হবে এই কন্ডিশনটা হচ্ছে 0-র থেকে বড় অথবা 0-র থেকে ছোট। এই কন্ডিশনটা আমরা শিখব। দেখেন, এটাকে মিডিল টার্ম করলে, আমি মিডিল টার্ম করে দিচ্ছি না, মিডিল টার্ম আপনারা পারবেন। আচ্ছা, একটা মিডিল টার্ম করে দিই, x² - 5x + 2x - 10 > 0। এখান থেকে x কমন নিলে x - 5 প্লাস 2 কমন নিলে x - 5। তাহলে x - 5 আর x + 2 > 0। একটা জিনিস নরমালি চিন্তা করেন, এটা যদি গ্রেটার দেন চিহ্ন না হয়ে, এটা যদি গ্রেটার দেন চিহ্ন না হয়ে এরকম সমান চিহ্ন হতো, তাহলে আপনি এখান থেকে একটা x এর মান পেতেন, এখান থেকে একটা x এর মান পেতেন। মানে যদি এটা গ্রেটার দেন চিহ্ন না হয় সমান হতো। তাহলে সেম ভাবে এই অসমতার সময়ও চিন্তা করবেন যে অসমতা চিহ্নতে এখান থেকে একটা মান পাবো, এখান থেকে একটা মান পাবো। এখান থেকে পাবো x > 5 আর এখান থেকে পাবো x > -2। এই যে দুইটা সমাধান। ঠিক আছে, এখান থেকে তাহলে কি পাচ্ছি? x - 5 x + 2 < 0, এখানে পাবো x < 5, এখানে পাবো x <-2। তাহলে এটা সমাধান হবে। দেখেন, দুইটা করে অ্যান্সার যখন আমরা পাবো, দুইটা করে অ্যান্সার যখন পাবো, একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই দুইটা অ্যান্সারের দুইটা এক্সই সংখ্যার থেকে বড় হওয়া যাবে না। একটা এক্স সংখ্যার থেকে বড় হলে আর একটা এক্স কে সংখ্যার থেকে ছোট হতে হবে। প্রথমে আমি অ্যান্সার প্যাটার্ন বোঝানোর সময় এটা বলছি যে যে কোনো একটা এক্স সংখ্যার থেকে ছোট হবে, আর একটা এক্স সংখ্যার থেকে বড় হবে। কিন্তু এই অঙ্কে আমরা খেয়াল করছি সমাধান করার পরে, এই অঙ্কের অ্যান্সারে দুইটা এক্সই সংখ্যার থেকে বড় আসছে, আবার এখানে দুইটা এক্সই সংখ্যার থেকে ছোট আসছে। কিন্তু আমাদের আসার কথা কিভাবে? একটা আসার কথা ছোট, একটা আসার কথা বড়। চিন্তা করেন, এখানে যে দুইটা অ্যান্সার আসছে, দুইটার মধ্যে একটা আসার কথা বড়, একটা আসার কথা ছোট, কিন্তু এখানে দুইটাই বড় আসছে। তার মানে কি, একটা অ্যান্সার ঠিক আছে, আর একটা অ্যান্সার ভুল আছে। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক আছে, যে কোনো একটা ভুল আছে।
এখানে যেমন দেখেন একটা ছোট হওয়ার কথা, একটা বড় হওয়ার কথা, দুটেই ছোট দেখাচ্ছে। তার মানে যে কোনো একটা হিসাব ঠিক আছে, যে কোনো একটা হিসাব ভুল আছে। যখনই আপনি দেখবেন যে দুইটা চিহ্ন একই দিকে গেছে, দুটাই বড় অথবা দুটাই ছোট, আমাদের যে অ্যান্সার প্যাটার্ন হওয়ার কথা, একটা বড় হলে একটা ছোট, একটা ছোট হলে একটা বড়, সেই প্যাটার্নের নাই, তখন এই অ্যান্সারটার একটা শর্ট মেথড আপনি অ্যাপ্লাই করবেন। এখন রিটার্নের অঙ্কে আমাদের কি করতে হয়, এই যে এই অংশ থেকে জিনিসটাকে ডিটেলসে ব্যাখ্যা করে দিতে হয়। এখন প্রিলিতে আমার হাতে 36 সেকেন্ড সময়, খাতা থাকে না, এই ব্যাখ্যাটা করা আমার জন্য দুঃসাধ্য হয়। এই জন্য আমরা প্রিলিতে এই অঙ্কটা এই শর্ট মেথড দিয়ে শিখব, যেন যে কোনো অঙ্ককে আমি 30 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারি। তাহলে আমি একটা অঙ্ক মিডল টার্ম করব, দুইটা মান পাবো, দুইটা মান পাওয়ার পরে আমি শর্ট মেথডটা কি অ্যাপ্লাই করব, দুইটা মানের মধ্যে যে মানটা বড় হবে তার চিহ্ন ঠিক থাকবে, আর যে মানটা ছোট হবে সবসময় তার চিহ্নটা পরিবর্তন হবে। কেন? কারণ তার চিহ্নটা ভুল আছে। ওই যে আমি বললাম এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক আছে, যে কোনো একটা ভুল আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা ঠিক থাকবে? যে সংখ্যাটা বড়। দেখেন এটা 5, এটা -2, -2 আর 5 এর মধ্যে 5 বড়, তাহলে 5 এর চিহ্নটা ঠিক আছে, এটা ঠিক থাকবে। আর -2 এর সাথে যে চিহ্নটা আছে এটা ভুল আছে, এটা পরিবর্তন করতে হবে। তাহলে এটা পরিবর্তন করলে কি হবে? x -2। এই যে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এই যে দেখেন সমাধানে কি আসছে, একটা সংখ্যার থেকে বড়, একটা সংখ্যার থেকে ছোট, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তো এটা আমি কিন্তু প্রপার নিয়মে করলাম না, আমরা একটা শর্ট মেথড পিলির জন্য অ্যাপ্লাই করলাম। আমি আবারও বলছি, এটা কিন্তু রিটেনে হবে না, এটা শুধু পিলির জন্য হবে। তাহলে এখানে অ্যাপ্লাই করে দেখেন, এখানে বড় সংখ্যাটা হচ্ছে 5, ছোট সংখ্যাটা হচ্ছে -2। তাহলে বড় সংখ্যার চিহ্ন ঠিক রেখে ছোট সংখ্যার চিহ্নটা পরিবর্তন করব। এই যে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে? এই পদ্ধতিটা আপনাদেরকে শিখতে হবে। হ্যাঁ, আশা করি সবার উঠানো হয়েছে। নেন আপনারা এবার দুইটা অঙ্ক করেন। x² - 5x + 6 > 0, আর একটা হচ্ছে x² - 5x + 6 <0। এটার অ্যান্সার লিখবেন 1 নাম্বার দিয়ে, এটার অ্যান্সার লিখবেন 2 নাম্বার দিয়ে। যদি আপনারা এই দুটো অঙ্ক করতে পারেন তার মানে আজকে আমাদের শেখা শেষ। এই তিনটা নিয়ম শিখলে হবে, তিনটা নিয়ম শিখলে আপনি অসমতার যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন।
অ্যান্সার প্যাটার্নটা ভালো করে শিখবেন আর অঙ্ক সমাধান করার প্রক্রিয়াগুলো দেখবেন। এর বাইরে বিগত সালে বা আসলে জবের পরীক্ষায় কোনো অঙ্ক আসে না। স্যার কোন ব্যাচের ক্লাস হচ্ছে? স্যার এটা বিকালের ব্যাচের ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস, এই জন্য আমরা ফেসবুকে ওপেনলি লাইভ করছি। ফ্রি ক্লাস তো সবার জন্য উন্মুক্ত, পরে আপনাদের ব্যাচের ইয়েতে দিয়ে দেওয়া হবে। ভেরি গুড, এটা আপনার পারছেন। তাহলে এটা কি হয়েছে? x মাইনাস 3 x মাইনাস 2 গ্রেটার দেন 0। এটা আসছে x গ্রেটার দেন, এটা আসছে x গ্রেটার দেন 3, এটা আসছে x গ্রেটার দেন 2। বড় সংখ্যার চিহ্ন ঠিক রেখে ছোট সংখ্যার চিহ্নটা পরিবর্তন করেছে, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। আর এখানে কি আসছে? x মাইনাস 3 x মাইনাস 2 লেস দেন 0, x লেস দেন 3 x লেস দেন 2। এবার বড় সংখ্যার চিহ্ন ঠিক রেখে ছোট সংখ্যার চিহ্ন পরিবর্তন করে দিয়েছেন, এইটা অ্যান্সার। এই অ্যান্সারকে কি কিভাবে লেখা যায়? 0 2 3, 3 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট, এই যে ইনফিনিটি। তাহলে এখানে লেখা যায় অথবা। আর এটা হচ্ছে 0 2 3, 3 এর থেকে ছোট 2 এর থেকে বড়, তার মানে মাঝখানে আছে, এই জন্য এটা হচ্ছে এবং। এটাকে লেখা যায় 2 লেস দেন x লেস দেন 3
2,3 ফার্স্ট ব্র্যাকেট এটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন 2 অথবা 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি কমা 2 অথবার জন্য ইউনিয়ন 3 কমা ইনফিনিটি। এই যে তাহলে এই হচ্ছে প্রপার অ্যান্সার সহ সমাধান। তিনটা অ্যান্সার লেখা শিখতে হবে, বারবার বলছি তিনটা অ্যান্সার লেখা শিখতে হবে। এই যে অথবা দিয়ে অ্যান্সার ছোট থেকে বড় সমাধান সেট, এই যে এবং দিয়ে অ্যান্সার ছোট থেকে বড় সমাধান সেট, প্রত্যেকটা তিনটা করে অ্যান্সার লিখবেন। কেরে অন্তু সাহা ফাউন্ডেশন করছে, এই কোথাকার ব্যাচে ভর্তি হয়েছেন কে এটা দেখি। ঠিক মতো চেহারাটা দেখতে পাচ্ছি না যে ছোট স্ক্রিনে। কোন ব্যাচে ভর্তি, কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছেন, ভর্তি হতে পারছেন? আপনারা তো কুমিল্লাতে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা তো 47-এ ভর্তি হচ্ছেন ফাউন্ডেশনে অফলাইন ব্রাঞ্চে। আমাদের ফার্মগেট ব্রাঞ্চে গতকালকে নাকি পরশুদিন 48তম ফাউন্ডেশন, মানে এর পরের বছর যেটা শুরু হবে সেটাতে 2টা স্টুডেন্ট ভর্তি হয়েছে জোর করে। ওদেরকে বলা হয়েছে কোর্স ফি কিন্তু এটা, ওরা বলছে এই কোর্স ফি নিব, এই কোর্স ফি নেন কিন্তু আমি 48-এর ফাউন্ডেশনে ভর্তি হব। এখন আমরা এখনো ভর্তি কার্যক্রম শুরুই করিনি, এখনই ওরা ওই পুরো টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আবার একজন মনে হয় পুরো টাকা দিচ্ছে, একজন মনে হয় কিস্তিতে দিচ্ছে, দুইজন আর কি ভর্তি হয়েছে ফাউন্ডেশনে 48-এর পরের বছর। তো ইনশাল্লাহ আমরা অনলাইনে তো ফাউন্ডেশন করতে পারছি না, অফলাইনে ফাউন্ডেশনে ভালো সার্ভিস হবে, আপনারা ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর অন্তু ভর্তি হয়েছেন খুব ভালো, কুমিল্লায় তো, আল্লাহ জানে কবে দেখা হবে। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, ক্লাস করতে থাকেন। ঠিক আছে, এই নিয়মগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে আগে বেসিকটা ভালো করে ক্লিয়ার করবেন যে অসমতা জিনিসগুলো কি, কেন চিহ্ন পরিবর্তন হয়, অ্যান্সার গুলো কিভাবে লেখা যায়। এরপরে 3টা নিয়মের অঙ্ক প্র্যাকটিস করবেন, মডুলাস থেকে সমাধান বা সমাধান, মডুলাস থেকে সমাধান বা সমাধান। দেখেন মডুলাস ভাঙার পরে আমরা যে লাইনগুলো করছি এগুলো তো সমাধানেরই লাইন। এই যে মডুলাস, আচ্ছা, এই মডুলাসটা ভাঙার পরে আমরা যে অঙ্কগুলো করছি এগুলো তো সমাধানেরই লাইন। তো কোন কোন অঙ্কে মডুলাস থেকে সমাধান বলবে, কোন কোন অঙ্কে শুধু সমাধান বলবে। আপনি শুধু সমাধান হলে সরাসরি সমাধান করবেন, মডুলাস ভাঙানো হলে মডুলাস ভেঙে তারপরে সমাধান করবেন। দ্যাট মিনস মডুলাস থেকে সমাধান বা সমাধানের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবেন। কিছু অঙ্ক সমাধান দেওয়া থাকবে, মডুলাস চাইবে, সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর কিছু অঙ্ক আছে হচ্ছে এই যে আমরা শিখলাম লাস্টে এসে, দ্বিঘাত অসমতা সব থেকে বেশি আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসে। তো প্রিলিতে আমরা একটু শর্ট মেথড দিয়ে শিখলাম, রিটেনে এটাকেই আমরা আবার ডিটেলস নিয়মে শিখবো। তাহলে এই অঙ্কটাই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অসমতার অধ্যায় থেকে কমন আসে। এই নিয়মটা, কারণ আমরা শেখার পরেও ভুল করি, আসলে হয়ে যায়, কিছু কিছু বিষয় আছে মানে আমরা মেনটেন করতে পারি না, হিসাবটা ঠিক মতো করতে পারি না, সমস্যা। তো আপনারা এই 3টা নিয়ম ভালো করে শিখবেন। প্রত্যেকটা নিয়মে ধরেন মডুলাস ভাঙানোর 10টা অঙ্ক করবেন, মডুলাস বানানোর 10টা অঙ্ক করবেন, আর দ্বিঘাত অসমতার 10টা অঙ্ক করবেন। 30টা অঙ্ক প্র্যাকটিসে রাখবেন, অ্যান্সার গুলো লেখার অভ্যাস করবেন। প্রতি বছর একটা করে অঙ্ক কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে ফ্রি ক্লাস ছিল, ওপেনলি সবার সাথেই কথা বলতে পারছি, সবার সাথেই ক্লাস করতে পারলাম। হয়তো এরপরে ফ্রি ক্লাস থাকবে কিনা জানি না, তো আশা করছি আপনারা আমাদের সাথে রেগুলার ব্যাচে জয়েন করবেন। এখানে যেমন আমরা ফেসবুক লাইভে ক্লাস করলাম, আমাদের অনলাইন ক্লাসগুলো জুমে হয়, জুমে আমরা সরাসরি কথা বলে বলে প্রবলেম সলভ করতে পারবো, সেই সুযোগটা আমাদের আছে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। অন্তু ইনশাল্লাহ ভালো থাকো, ফাউন্ডেশনে ভর্তি হয়েছো, তাহলে এবার 8 মাসের জন্য একটা লম্বা ভালো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আর কথাও হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাস্ট স্লাইডটা দিব, আমি দিচ্ছি, নেন উঠায় নেন। আচ্ছা, এটা উঠায় নেন। মোটামুটি সবার সাথে কথা শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো ওপেন প্ল্যাটফর্মে ক্লাসটা হবে না, এরপরে সিক্রেট গ্রুপে আমাদের যে ব্যাচের গ্রুপ আছে সেখানে ক্লাস দিব, সেখানে আমাদের জুমে অথবা ফেসবুকে সবার সাথে কথা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
নেক্সট ক্লাস সিরিয়ালি যাবে, এটা লেকচার 6 ছিল, এরপরে হবে লেকচার 7। আমরা সিরিয়ালি ক্লাসগুলো করব। উঠায় নেন, যাদের উঠানো হয়নি উঠান, একটা স্ক্রিনশট দিয়ে নেন, তাও হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।